স্বাগত। এখন সকালে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় আগামী ডিসেম্বর উৎপাদনে যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1 বছর সময় বাড়িয়ে লক্ষ্য ধরা হয়েছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে আসার কথা, মেয়াদ বাড়লেও বাড়বে না খরচ। আর বাংলাদেশের 10% প্রকল্প খরচ টাকায় নিতে রাজি হয়েছে রাশিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটম। এর মধ্যেই সঞ্চালন লাইনের বাকি থাকা কাজ শেষ করতে চায় পিজিসিবি। বিস্তারিত জানাচ্ছেন মাজহার মাহবুব। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে সময় বাড়ানো হয়েছে আরও 1 বছর। 2025 সালের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি। পরিকল্পনা অনুসারে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা ছিল 2022 সালের ডিসেম্বরে, আর বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা ছিল 23 ডিসেম্বরে। এরপর এটি পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হয়। তবে গেল ফেব্রুয়ারিতে রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ চুক্তির মেয়াদ বাড়ানো হয় 2025 সাল পর্যন্ত, আর পুরো প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2027 সাল পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী বাড়বে না প্রকল্প খরচ। মূলত করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময়ে মূল প্রকল্প ও পিজিসিবির সঞ্চালন লাইনের যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় বিলম্ব হচ্ছে উৎপাদনে যেতেও। যদিও আগামী ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এখন আমরা অন বোর্ড। যে স্থিরতাটা ছিল, যে ধীরগতি ছিল, এখন তা নাই। আমাদের মেইন জিনিস হলো আমাদের যমুনা নদী এবং ব্রহ্মপুত্র এটা পার দিতে হবে। এটা ট্রান্সমিশন লাইনটা একটা বড় বিষয়। আবার তাদের দিকে সাবস্টেশনগুলো তৈরি করাও বড় বিষয়, পাওয়ার প্ল্যান্টে। এবং রাশিয়ান সাইডেও তাদেরকে সাবস্টেশনটা তৈরি করতে হবে। এটা হলো বড় বিষয়। এগুলি করতে গিয়ে আমরা দেখলাম যে এই বছরের শেষ নাগাদ হয়তো পরীক্ষামূলকভাবে হবে। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। সঞ্চালন লাইন নিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিবি বলছে তাদের কাজ শেষ হবে উৎপাদনে যাওয়ার আগেই। রূপপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত 230 কেভির মোট 65 কিলোমিটার ও বগুড়া পর্যন্ত 400 কেভির মোট 90 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ। সবশেষ জুন মাসে প্রস্তুত হয়েছে আমিনবাজার কালিয়াকৈর পর্যন্ত 400 কেভির 51 কিলোমিটার লাইন। এছাড়া রূপপুর গোপালগঞ্জ 400 কেভির 146 কিলোমিটার লাইনের বাকি থাকা 10% কাজ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। আর রূপপুর ধামরাই 230 কেভির 145 কিলোমিটার লাইনের বাকি থাকা 5% রিভার ক্রসিং ও রূপপুর ঢাকা 400 কেভির 147 কিলোমিটার লাইনের বাকি থাকা 10%-এরও বেশি কাজ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে। এর মধ্যে রিভার ক্রসিং থাকায় সময় বেশি লাগছে কম দূরত্বেও। রূপপুর প্রকল্পের মূল অংশে প্রথম ইউনিটের কাজ শেষ 90%। আগামী ডিসেম্বরে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। ভৌত কাঠামো 90% শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে যে ইকুইপমেন্টগুলি ইনস্টল হয়েছে তার স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক, সেই স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক পুরোদমে কাজ চলছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা হলো সবচেয়ে বড় মাইল ফলক ফিজিক্যাল স্টার্ট আপ বা ফুয়েল লোড করা, সেটা এই ডিসেম্বরে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে এই কার্যক্রমগুলি, ধারাবাহিক কার্যক্রমগুলি আমরা সম্পন্ন করতে পারব। এদিকে প্রকল্প খরচের জন্য চুক্তি অনুযায়ী বছরে বরাদ্দ করা মোট অর্থের 10% দেয় বাংলাদেশ। ডলারের সংকট ও দাম বাড়ায় নিয়মিত বিল পরিশোধ সহজ করতে গত মে মাসে আলোচনায় বসে দুপক্ষ। এতে চুক্তির বাইরে গিয়েও টাকায় অর্থ নিতে রাজি হয় রাশিয়ান ঠিকাদারি সংস্থা রোসাটম। এতে কাজ আরও সহজ হয়েছে। তাদেরকে যেটা হলো ডলারে কন্ট্রাক্ট হয়েছে, ডলারের বিপরীতে সেটা টাকা দিয়েছি। এবং এই ক্ষেত্রে এই টাকাটা তারা এখানকার যে সাবকন্ট্রাক্টর আছে সেই সাবকন্ট্রাক্টরকে পেমেন্টের কাজে ব্যবহৃত করা হবে। সেক্ষেত্রে এটা কোনো সংকট না। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প রূপপুরে গত বছরের 5 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে পারমাণবিক জ্বালানির প্রথম চালান তুলে দেয় রাশিয়া। 33তম সদস্য হিসেবে পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। এ প্রকল্পে খরচ হবে প্রায় 1,14,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 22,052 কোটি, আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে 91,040 কোটি টাকা। মাজহার মাহবুব, এখন ঢাকা।
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন প্রায় 5 লাখ মানুষ। এর মধ্যে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। বিস্তারিত জানাতে সিলেটের নগরীর চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রাকিবুল রাফি। যুক্ত হচ্ছি তার সাথে। রাফি, জানতে চাই ঠিক কখন থেকে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সাথে জানতে চাই যে নদ নদীর পানি বেড়েছে কিনা। বর্ণা, এরকম দৃশ্য আসলে সিলেটে অহরহই ঘটে চলেছে। আসলে সম্প্রতি যে তৃতীয় দফার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু আবারও সেই মুষলধারে বৃষ্টি সিলেটবাসীর জন্য এক দুঃসংবাদ বয়ে এনেছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গত আগামী 48 ঘন্টায় যে ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটা আসলে সত্যি করে এবার সিলেটে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। গত 3 দিন আগ থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছিল, তবে যে পরিস্থিতি আজকে সকালে তৈরি হয়েছে আসলে মুষলধারে বৃষ্টি হয় নগরীর অনেক বাসিন্দাই কিন্তু আশঙ্কায় রয়েছেন। সকালের দিকে যারা 3 চাকার যানবাহন নিয়ে বের হন তাদের কোনো রকম চিহ্নই পাওয়া যায়নি এবং একই সাথে সাথে এই যে বাজারের যে পরিস্থিতি আসলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে এই মুষলধারে বৃষ্টিপাত হওয়ায়। এবং চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত কম এসেছিল সেটা গতকাল 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে প্রায় 310 মিলিমিটার, যেটা সিলেটের যে কয়েকটা নদ নদী বয়ে গিয়েছে সিলেটের দিকে, প্রায় এগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এখন পর্যন্ত সিলেটের একটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে এবং কুশিয়ারা যে নদী রয়েছে সেটা 2টি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে নদ নদীর যেটি রয়েছে সেগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং একই সাথে সাথে আপনি জানেন যে এইচএসসি পরীক্ষাও শুরু হয়েছে এবং প্রথম দিনে কোনো রকম বৃষ্টিপাত না থাকলেও কোনো রকম বিঘ্নতা না ঘটলেও কিন্তু এখন যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে আগামী 3-4 দিন যদি বৃষ্টিপাত এরকম অব্যাহত থাকে তাহলে বলা যায় যে নদ নদীর পানিও বাড়বে, একই সাথে সাথে এইচএসসি পরীক্ষার্থীদেরও দুর্ভোগ বাড়বে এবং যারা 5 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে নিম্নাঞ্চলে তাদের দুর্ভোগ আরও বেড়ে যাবে। কারণ আপনি জানেন যে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু এই যে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটা আরও দৃশ্যমান হয়েছে এবং গ্রামীণ সড়কের সাথে যে প্রধান সড়ক বা সড়ক ও জনপথ বিভাগ এলজিইডির সাথে সাথে যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেগুলোর কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে এবং যারা বন্যায় আক্রান্ত যারা রয়েছেন বা বন্যা কবলিত এবং প্লাবিত এলাকা যেগুলো রয়েছে সেখানকার বাসিন্দারা প্রায় একরকম বলা চলে স্থবির হয়ে পড়েছেন, জীবন জীবিকা একরকম তারা চালাতে পারছেন না। কারণ এই যে বৃষ্টিপাত আবার শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে সিলেট নগরীতে যদি এরকম টানা আরও একদিন বৃষ্টিপাত থাকে অথবা সারাদিন বৃষ্টিপাত থাকে তাহলে বলা যায় যে কয়েকটি এলাকা রয়েছে যেগুলো অল্প বৃষ্টিতেই এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়। যেমন আপনাদের যতরপুর এলাকা, মৌবন থেকে শুরু করে উপশহর সবগুলো এলাকাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা শুরু হয়। তাহলে বলাই যাচ্ছে যে আসলে এরকম মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুর্ভোগের চিত্র কিন্তু আরও বাড়তে থাকবে এবং বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতির দিকে এগোবে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। বর্ণা। রাফি, আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদ আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। এদিকে বর্ষা মৌসুম এলে শরীয়তপুরে নৌকা তৈরির ধুম পড়ে। কারিগররা তৈরি করা নৌকা নিয়ে বিক্রি করেন বিভিন্ন হাটে। শরীয়তপুরে নৌকার বেচা কেনা ও দরদাম নিয়ে জানাতে ভোজেশ্বর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। যুক্ত হচ্ছি তার সাথে। মনির, জানতে চাই নৌকা কেমন দামে বিক্রি হচ্ছে এবং সে সাথে জানতে চাই যে এই হাটগুলোতে আসলে দৈনিক কি পরিমাণ লেনদেন হয়ে থাকে। হ্যাঁ, বর্ণা, দাম দরের কথা যদি বলি সর্বনিম্ন 6,000 টাকা এবং সর্বোচ্চ 12,000 টাকা দরেই কিন্তু এই নৌকাগুলি বিক্রি করা হচ্ছে। আজ সকাল থেকেই কিন্তু এই হাট জমে উঠেছিল, কিন্তু বৃষ্টি কিন্তু কিছুটা বিড়ম্বনা সৃষ্টি করেছে, যার কারণে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু ক্রেতা বা বিক্রেতার উপস্থিতি হাটে এখনো হয়নি। যেহেতু বৃষ্টি কিছুটা থেমেছে, ক্রেতারা এবং বিক্রেতারাও কিন্তু আসতে শুরু করেছে এবং দরদামও শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মূলত শরীয়তপুর নদী বিধৌত একটি জেলা এবং এই নদী তীরবর্তী এলাকার মানুষই কিন্তু এসব নৌকাগুলো কিনে নিয়ে যায়, কারণ তাদের পারিবারিক এবং গৃহস্থের কাজের জন্যই কিন্তু এ সকল নৌকা তারা কিনে নিয়ে যান। আজ সকাল থেকে এখানে প্রায় শতাধিক নৌকা ইতিমধ্যেই চলে এসেছে, আরও বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু নৌকা আসবে এবং প্রতি হাট
হাটে এখানে কিন্তু শতাধিকের উপরে নৌকা কেনা বেচা হয়, এমনটা কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন। আর ক্রেতারা যেমনটা বলছেন যে আসলে গত হাটের তুলনায়ও কিন্তু আজকে ৫০০ থেকে ১,০০০ টাকা বেশি দামে নৌকা বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে আ সব কিছুর দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লোহা এবং কাঠের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তারা বলছেন যে আসলে আকার এবং কাঠের ধরন অনুযায়ী কিন্তু এই নৌকার দাম নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে তারা দাম সঠিকই নিচ্ছেন। শরীয়তপুরে যে ৬ টি উপজেলা রয়েছে, প্রতিটি উপজেলায় কিন্তু নৌকার হাট বসে এবং সাপ্তাহিক হাটগুলো কিন্তু বেশ জমে ওঠে। আজও আমি শরীয়তপুরের এই ভোজেশ্বর হাটে দেখছি যে নৌকা কিনে নিয়ে যাচ্ছেন এবং এই সকল নৌকা যে কিনে তারা নদীতে ভাসিয়ে তারপর তাদের গন্তব্যে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন যে আসলে দিন, দিন নৌকার চাহিদা বাড়ছে। কারণ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং এখানকার যার চরাঞ্চলের মানুষ এবং তারা কিন্তু বেশ এগুলি কিনে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ভোজেশ্বরের নৌকার হাট থেকে এখন পর্যন্ত এই তথ্য। বর্ণা। শরীয়তপুরের নৌকার হাটগুলোতে বেচাকেনার খবর জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান। বরগুনায় ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়তে শুরু করেছে, তবে দাম এখনো ঊর্ধ্বমুখী। এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনার পৌর বাজার থেকে যুক্ত হবেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানতে চাই নদীর মাছ কেমন দামে বিক্রি হচ্ছে, সে সাথে জানতে চাই যে চাষের মাছ বাজারে উঠেছে কিনা এবং গরুর মাংসের বাড়তি দামের কারণ কি? আমরা এখন যেখানে রয়েছে এটি ফুচকা বাজার, মাছ বাজার, এবং আমরা পাইকারি বাজারে ছিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে, সেহেতু কিন্তু সেখানকার যে ক্রেতা বিক্রেতারা কিছুটা সরে এসেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বর্ষার শুরু থেকে আমরা দেখেছি যে নদ নদীতে কিছুটা মাছের সরবরাহ বেড়েছে। এবং এখানে যে আপনি বললেন যে চাষের মাছের ক্ষেত্রে আমরা দেখেছি চাষের পাঙাশ মাছ সেগুলো বিক্রি করা হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। তেলাপিয়া বিক্রি করা হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এবং ইলিশের যে বিষয়টি সেটি হচ্ছে যে বরগুনার মৎস্য অবদান কেন্দ্র পাথরঘাটা কিংবা ফকিরহাট আমরা সেখানে খোঁজ নিয়েছি। ইলিশের সরবরাহ তুলনামূলক বেড়েছে কিছুটা, এবং এই স্থানীয় বাজারে আমরা লক্ষ্য করেছি যে ইলিশের সরবরাহ টুকটাক বাড়তে শুরু করেছে। তবে দাম কিন্তু বেশ আকাশচুম্বী। যেমন কিছুদিন আগেও ১ কেজি ওজন ইলিশগুলো বিক্রি করা হচ্ছিল ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত। ৭০০ গ্রামের ইলিশ বিক্রি করা হচ্ছিল ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে। তবে আজকে এসে বাজারে দেখলাম যে ১ কেজির উপরে যে ইলিশ সেগুলো বিক্রি করা হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকা দরে, এবং ৭৮০ গ্রামের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত। এদিকে অন্যান্য নদীর মাছ যেমন শিং মাছের দাম ৬৫০ টাকা, বেলে মাছ ৭০০ টাকা। নদীর যে ছোট চিংড়িগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি করে। অন্যান্য কাপ জাতীয় যে মাছগুলো রয়েছে যেমন রুই, কাতলা, সেগুলোরও দাম ৩০ টাকা বাড়তি দরে বিক্রি করা হচ্ছে। কেজি প্রতি বিক্রি করা হচ্ছে ৩৮০ থেকে ৪৫০ টাকা দরে। এদিকে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো রয়েছে যেমন আইড় বা কাউইন মাছ, এগুলো বিক্রি করা হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা কেজি দরে। পাঙাশ, নদীর যে পাঙাশগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে ২০ থেকে ৩০ টাকা কিংবা কোনো ক্ষেত্রে আকার ভেদে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি করা হচ্ছে। এদিকে মাংসের দাম সেটিও কিন্তু বেশ চড়া। যেমন ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে ১৭০ টাকা কেজি করে, লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে ৩৭০ টাকা কেজি করে, এবং সোনালী মুরগিগুলো বিক্রি করা হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। আর খাসির মাংস বিক্রি করা হচ্ছে ১০০০ টাকা কেজি দরে। যদিও আমরা গরুর বাজার ঘুরে দেখেছি, সেখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে জেলে রয়েছে তাদের অভিযোগও রয়েছে। তারা আমাদের জানিয়েছে যে এই মুহূর্তে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতারণ কেন্দ্রে নিষেধাজ্ঞা অমান্য করেও কিন্তু মাছ শিকার করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কঠোর মনিটরিং ব্যবস্থার তারা আওতায় আনার দাবিও জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনার মাছ মাংসের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন জিয়াদ মাহমুদ। এবার খেলার খবর জানাতে চাই। বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হাট্টু সিংহকে চাইলেই বিদায় করতে পারবে না বোর্ড। মাসে $৩৫,০০০ বেতন পাওয়া এই কোচের সাথে বিসিবির চুক্তি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে তাকে বিদায় করতে হলে চুক্তির মেয়াদ পর্যন্ত পারিশ্রমিক দিতে হবে বিসিবিকে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আগামী ৭ মাসে মাত্র ৩টি ওয়ানডে আছে। তাই মেগা এই ইভেন্টের প্রস্তুতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। হুমায়ুন কবির রোজার প্রতিবেদন।
যে স্বপ্ন পূরণের আশায় হাথুরু সিংহেকে পুনরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই হাথুরুই যেন এখন বাংলাদেশ ক্রিকেট দলের একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই লঙ্কান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ও টি-20 দুটি বিশ্বকাপ খেলে ফেলেছে। দুটি আসরেই প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক ছিল স্পষ্ট। উল্টো হাথুরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে একচ্ছত্র আধিপত্য নিয়ে। তাই অন্দর মহলের খবর হলো ক্রিকেট বোর্ড এখন হাথুরু সিংহকে আর হেড কোচের দায়িত্বে চাইছে না। কিন্তু লঙ্কান এই কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। মাসে $35,000 উচ্চ বেতনে হাথুরুকে চাইলে ছাঁটাই কিংবা বহিষ্কার করতে পারবে না বিসিবি। চুক্তি অনুযায়ী এমন আছে যে কোচকে বহিষ্কার করতে হলে চুক্তির মেয়াদ পর্যন্ত সব ধরনের পারিশ্রমিক পরিশোধ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। তাই ক্রিকেটার থেকে ক্রিকেট বোর্ড না চাইলেও হাথুরুর অধীনেই ফেব্রুয়ারি পর্যন্ত খেলতে হবে শান্ত তাসকিনদের। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসির আরেকটি বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল, যা টাইগারদের ক্রিকেট ইতিহাসে আইসিসির সব ধরনের ইভেন্টে সর্বোচ্চ সাফল্য। কিন্তু পাকিস্তানে হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ আছে মাত্র 3টি। অবাক হলেও সত্য, পূর্বের সূচি অনুযায়ী আগামী 6 মাসে মোটে 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে 2টি টেস্ট সমান 3টি ওয়ানডে ও টি-20 স্থগিত করেছে বিসিবি। আগস্ট ও সেপ্টেম্বরে পাকিস্তানের 2টি টেস্ট, এরপর ভারতের মাটিতে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ। পরের সিরিজ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বছরের শেষে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজের 2টি টেস্ট ও সমান 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে। এরপর জানুয়ারিতে বিপিএল, তারপরই বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে যাবে 50 ওভারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে মোটে 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ, তাও 7 মাসের মধ্যে। তাই প্রশ্ন উঠেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি প্রাপ্তি আসতে যাচ্ছে তা আগে থেকে আজ করতে পারছে টাইগার সমর্থকেরা। হুমায়ুন কবির রোজ, এখন। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন সকাল। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।